হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা পড়ব আর কে নারায়ণের লেখা একটি ছোট গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আর কে নারায়ণ পুরো নাম ঋষিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। জন্ম হয়েছিল 10ই অক্টোবর 1906, মৃত্যু 13ই মে 2001। ভারতবর্ষে ইংরেজি সাহিত্যের শুরুর দিকে যেই তিনজনের নাম না বললেই নয় তারা হলেন মুল্করাজ আনন্দ, রাজা রাও আর কে নারায়ণ। আর কে নারায়ণ প্রচুর ছোট গল্প এবং বেশ কিছু উপন্যাস লিখেছিলেন। এখানে আমি তারই লেখা কয়েকটি নভেল বা উপন্যাসের নাম মেনশন করেছি, যেমন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ইংলিশ টিচার, দ্য গাইড। দ্য গাইড নভেলটির জন্যই 1960 সালে আর কে নারায়ণ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর এই প্রসঙ্গেই আমাদের মনে রাখতে হবে, উনি কিন্তু প্রথম ছিলেন যিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইংরেজি সাহিত্যের জন্য। পরবর্তীকালে তিনি পদ্মভূষণ ও পদ্মবিভূষণও পেয়েছেন। আরেকটি কাজের নাম না উল্লেখ করলেই নয়, সেটি হলো মালগুড়ি ডেজ। আর কে নারায়ণের লেখা একটি ছোট গল্প সংকলন মালগুড়ি ডেজ। তিনি বিভিন্ন ছোট গল্প লিখেছিলেন, যার মধ্যে এই মালগুড়ি নামক শহরের বর্ণনা বা তার নাম আমরা পেয়ে থাকি। আর সেই ছোট গল্পগুলোকে এক জায়গায় করে পরবর্তীকালে পাবলিশ করা হয়। আর সেই ছোট গল্প সংকলন বইটির নামই হয় মালগুড়ি ডেজ। মালগুড়ি বলে কোনো আসলে শহর নেই। মালগুড়ি একটি কাল্পনিক শহর, যেটি আর কে নারায়ণ তার কল্পনার দ্বারাই গড়ে তুলেছিলেন। সম্ভবত সাউথ ইন্ডিয়ার কোনো মাদ্রাসের কাছাকাছি কোনো জায়গাকে নিয়ে ওনার এই কল্পনার শহর। মালগুড়ি ডেজ বইটি পাবলিশ হয়েছিল 1943 সালে। আমাদের এই ছোট গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেও কিন্তু মালগুড়ি ডেজেই পাবলিশ হয়। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ছোট গল্পটি 1947 সালে ইন্ডিয়ান থট পাবলিকেশনসের দ্বারা পাবলিশড হয়। আর আমি আগেই বলেছি, আমাদের এই গল্পটি মালগুড়ি ডেজ নামক ছোট গল্প সংকলন বইটিতে আমরা পেয়ে থাকি। যদিও মালগুড়ি ডেজ আগে পাবলিশ হয়, পরবর্তীকালে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে মালগুড়ি ডেজে পাবলিশড হয়। এবং শুধু তাই নয়, মালগুড়ি ডেজ বইটির প্রথম চ্যাপ্টার বা প্রথম গল্পই কিন্তু আমাদের এই অ্যাস্ট্রোলজার্স ডে। এবার আমরা একটু জেনে নিই আমাদের এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি কি বিষয়ে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, তো অবভিয়াসলি আমাদের মুখ্য চরিত্র একজন অ্যাস্ট্রোলজার, মানে জ্যোতিষী। আর এই জ্যোতিষী তার পেশা, মানে তার জ্যোতিষবিদ্যার কাজ তিনি কিভাবে করেন সেটি আমরা জানতে পারবো, সে কিভাবে দিন কাটায়। এবং অবশেষে আমরা এমন একটি দিনে আসব, সেই পার্টিকুলার বা নির্দিষ্ট দিনে তার সাথে কার সাক্ষাৎ হচ্ছে, কিভাবে তিনি তার পুরনো স্মৃতি মনে পড়ছে, সেই বিষয়গুলি আমাদের এই গল্পের মেন বিষয়বস্তু। আমাদের এই গল্পের টোন কিন্তু রাই, আইরনিক্যাল এবং রিফ্লেক্টিভ। রাই মানে হচ্ছে কি, বাঁকা, মানে বাঁকা সুরে বা তির্যক সুরে যেন ব্যঙ্গ করে এখানে আমাদের গল্পটি বলা হচ্ছে। আইরনিক্যাল মানেও বিদ্রূপ বা ব্যঙ্গ করা। আর রিফ্লেক্টিভ মানে কি, যে জিনিসটা আমাদের ভাবতে বাধ্য করায়। তার মানে গল্পটা যখন আমরা পড়বো, দেখবো যে টোনটা কিন্তু বেশ বিদ্রূপ করা বা ব্যঙ্গ করে কথা বলার মতন, এবং যেটি আমাদের ভাবতেও বাধ্য করায়। গল্পটা শুরু করার আগে আমি বলে রাখি যে গল্পটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা কেবলমাত্র প্রথম অংশটুকুই পড়ব, আর বাকি অংশটি পরের ভিডিওগুলিতে পড়া হবে। তো শুরু করা যাক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। পাংচুয়ালি অ্যাট মিডডে হি ওপেনড হিজ ব্যাগ। পাংচুয়ালি মানে যথাসময়, অ্যাট মিডডে মানে মধ্যাহ্নে বা দিনের মধ্যভাগে। হি ওপেনড হিজ ব্যাগ,
হি বলতে কি অ্যাস্ট্রোলজার, তার মানে দিনের একেবারে মধ্যাহ্নে আমাদের একদম যথা সময়ে আমাদের অ্যাস্ট্রোলজার তার ব্যাগটা খোলেন অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং সেই ব্যাগ থেকে তার প্রফেশনাল ইকুইপমেন্ট মানে পেশার কাজের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো বার করেন, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmyra writing. তাহলে ওনার পেশার যে জিনিসপত্র তার মধ্যে কি কি পাচ্ছি আমরা? 1 ডজন কড়ি শেলস। কড়ি মানে হচ্ছে যেগুলো আমরা লক্ষ্মী পুজোর সাধারণত দিয়ে থাকি, সেই কড়ি। এবং কতগুলো? 1 ডজন মানে 12টা কড়ি। A square piece of cloth with obscure mystic charts on it. স্কোয়ার পিস অফ ক্লথ মানে একটা চৌকো কাপড় টুকরো ওনার সামনে রয়েছে এবং যার মধ্যে কিছু অবসকিউর মিস্টিক চার্ট রয়েছে। অবসকিউর মানে হচ্ছে অস্পষ্ট, মিস্টিক চার্ট মানে হচ্ছে রহস্যময় কিছু ছবি আঁকা রয়েছে। এ নোটবুক, নোটবুক মানে হচ্ছে ওনার সামনে একটা নোটবুক বা ডায়েরি মতন রয়েছে। এ বান্ডেল অফ পালমিরা রাইটিং, পালমিরা কথাটার মানে হচ্ছে তাল পাতা, তো তাল পাতার কিছু লেখাপত্র মানে পুঁথি বা লিপি ওনার পাশে বান্ডিল করে রাখা রয়েছে। His forehead was resplendent with sacred ash and vermilion. ওনার কপালটা, ফোরহেড মানে কপাল, কিরকম ছিল? রেসপ্লেন্ডেন্ট, চকচক করছিল। কেন? উইথ সেক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, ওনার কপালে ছাই দেওয়া ছিল, মানে সাদা কালারের ছাই দেওয়া ছিল এবং তার ওপরে সেক্রেট কথাটার মানে পবিত্র, পবিত্র ছাই, তুই সাদা কালারের কিছু ছাই ওপরে কপালে লাগানো ছিল এবং তার ওপরে ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুর, সিঁদুরের তিলক কাটা ছিল। And his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers. এবং ওনার চোখ স্পার্কেলড মানে চকচক করছিল। কেন? ওনার চোখে একটি শার্প অ্যাবনর্মাল গ্লিম ছিল, তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তি ছিল ওনার চোখে। এবং সেই দীপ্তি কোথা থেকে আসছে? উইচ ইজ অ্যান আউটকাম, আউটকাম মানে ফল, এই দীপ্তি কোথা থেকে আসছে? কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, উনি কনস্ট্যান্টলি ক্রমাগত কাস্টমার খুঁজছেন, ওনার খদ্দের খুঁজছেন, তাই আর চোখে হয়তো তাকাচ্ছেন এবং তাই জন্যই তার চোখে একটি দীপ্তি দেখা যাচ্ছে। But which his simple clients took to be a prophetic light and felt comforted. কিন্তু তার এই অস্বাভাবিক চোখের দীপ্তি তার সিম্পল ক্লায়েন্টস, তার সাধারণ সহজ সরল খদ্দেরদের কাছে কিন্তু মনে হচ্ছে কি? প্রফেটিক লাইট। প্রফেট মানে কি? প্রফেট মানে হচ্ছে যে ভবিষ্যৎ দেখতে পারে, ভবিষ্যৎ বক্তা। এখানে বলতে চাইছে যে তার চোখে নাকি তার ক্লায়েন্টরা একটা দৈবিক দীপ্তি বা কিরণ দেখতে পায়, আর সেই দৈবিক দীপ্তি দেখেই তারা যেন ফেল্ট কমফোর্টেড মানে স্বস্তি পায়, যে না এনার কাছে গেলে আমি ঠিকঠাক জানতে পারবো বা উনি ঠিকঠাক বলবেন, এরকম একটি স্বস্তি ওনারা পেয়ে থাকেন। The power of his eyes was considerably enhanced by their position. ওনার চোখের এই দৃষ্টিশক্তি কিন্তু এনহ্যান্সড বেড়ে উঠেছিল কিসের জন্য? পজিশনের জন্য, ঠিক অবস্থানের জন্য। কিরকম অবস্থানের কথা বলছে একটু দেখে নি। প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন পেন্টেড ফোরহেড অ্যান্ড ডার্ক whiskers which streamed down his cheeks. পেন্টেড ফোরহেড মানে কি? রঙিন কপাল। এখানে রঙিন কপাল বলতে আমরা অলরেডি জেনে গেছি সাদা রঙের ছাই মাখা কপালের ওপরে সিঁদুরের তিলক কাটা, তাই রঙিন কপাল বলছে। আর তার হুইস্কার্স মানে গোপ, তার গোপগুলো যেন নিচের দিকে, কালো গোপ নিচের দিকে গাল বেয়ে যেন নেমে গেছে, এরকম দেখতে। আর এইরকম মুখে ওপরে কপাল যেটা কিনা রঙিন মনে হচ্ছে এবং কালো গোফ যেটা নিচের দিকে চলে গেছে, তার মাঝে তার চোখ দুটো, যে চোখের চাহনিতে যেন একটি অস্বাভাবিক দীপ্তি রয়েছে। ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ আ সেটিং। হাফ উইট মানে কি?
উইট মানে বুদ্ধি। তার মানে যদি কারোর অর্ধেক বুদ্ধিও থেকে থাকে, তার চোখও কিন্তু এইরকম ব্যাপার স্যাপার দেখে চমকে উঠবে, এই চমক দেখে আর কি, এই সাজ সরঞ্জাম দেখে। তার মানে উনি ওনার আগেই আমাদের বলেছেন যে ওনার যে খদ্দেররা, তারা কিন্তু বেশ সহজ সরল, সহজেই তারা ঠকে যেতে পারে। কিন্তু এখানে আমাদের বলছেন যে যদি কারোর অর্ধেক বুদ্ধিও থাকে, সেও কিন্তু এই পুরো সাজসজ্জা দেখে এই জিনিসে বিশ্বাস করতে, মানে আমাদের জ্যোতিষীকে বিশ্বাস করতে বাধ্য হবে। To crown the effect, he owned a saffron colored turban around his head. To crown the effect মানে, মানে এই পুরো সাজ সরঞ্জামের একেবারে শেষ ফিনিশিংটা কে দেয়? স্যাফরন কালার টার্বান, মানে একটা গেরুয়া কালারের পাগড়ি উনি পরেন, আর পুরো সাজ সরঞ্জামটা যেন কমপ্লিট হয়ে যায় এতে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই পুরো কালারের যে কম্বিনেশনটা, এটা কিন্তু, এই পরিকল্পনাটা কিন্তু কখনো ফেল করেনি। এই কালারের পরিকল্পনা বলতে উনি কি বলছেন একবার আমরা দেখে নিই। আমাদের অ্যাস্ট্রোলজারের সাজ সরঞ্জামটা খানিকটা এরকম দেখতে ছিল। মাথায় গেরুয়া কালারের পাগড়ি পরা, কপালে সাদা রঙের ছাই এবং তার উপরে সিঁদুরের তিলক কাটা, ভার্মিলিয়ান সিঁদুর, এবং তার চোখে একটি অদ্ভুত দীপ্তি রয়েছে, একটি অস্বাভাবিক দীপ্তি রয়েছে, এবং তার কালো কুচকুচে গোঁফ যেন গাল বেয়ে নিচের দিকে বয়ে গেছে। এই কালার স্কিমটার জন্য লোকে ওনার প্রতি খুব অ্যাট্রাক্টেড হতেন। এবং ওনার সামনে কি কি জিনিস ছিল আরেকবার মনে করে নি। কড়ি ছিল, 1 ডজন কড়ি। সামনে একটি চৌকো কাপড় রাখা ছিল, যার উপরে কিছু ছবি আঁকা ছিল, কিছু রহস্যময় ছবি। একটি নোটবুক ছিল এবং তালপাতার পুঁথির একটি বান্ডিল ছিল। People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. জনতার ভিড় আমাদের অ্যাস্ট্রোলজারের সামনে ঠিক তেমনই হতো যেমন মৌমাছি কসমস বা ডালিয়া ফুলের প্রতি ভিড় করে থাকে। He sat under a spreading tamarind tree. ট্যামারিন্ড মানে কি? তেঁতুল গাছ। আমাদের অ্যাস্ট্রোলজার বসতেন একটি তেঁতুল গাছের নিচে, যে গাছটির বাউজ মানে ডালপালা চারিদিকে ছড়িয়ে গেছিল। which flanked the path running through the town hall park. আমাদের অ্যাস্ট্রোলজার যে জায়গায় বসতেন সেই জায়গাটার নাম হচ্ছে টাউন হল পার্ক। আর সেই টাউন হল পার্কের রাস্তাতেই একটি তেঁতুল গাছের নিচে আমাদের অ্যাস্ট্রোলজার বসতেন। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। জায়গাটা ছিল বিভিন্ন দিক থেকে বেশ ভালো। A surging crowd was always moving up and down this narrow road morning till night. কেন জায়গাটি ভালো? জায়গাটি অবভিয়াসলি অ্যাস্ট্রোলজারের জন্য খুব ভালো, কারণ সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তায় লোকজনের আনাগোনা, মানে জনতার বেশ ভিড় হয়ে থাকে। A variety of trades and occupations was represented all along its ways. রাস্তাটায় এত লোকজনের আনাগোনার কারণ হচ্ছে এই রাস্তায় প্রচুর বিভিন্ন ধরনের ট্রেড এবং অকুপেশন আছে, মানে বিভিন্ন ধরনের পেশা এবং ব্যবসার জিনিসপত্র এই রাস্তায় পাওয়া যায়। যেমন মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা; সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, মানে কিছু সেকেন্ড হ্যান্ড বা চুরি করা মালপত্র বিক্রি করেন এমন একটি দোকান, এবং যেখানে কিছু ভাঙাচোরা জিনিসপত্র পাওয়া যায়। ম্যাজিশিয়ান, রাস্তার পাড়ে ম্যাজিশিয়ানরা যারা খেলা দেখায়। অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশনার অফ চিপ ক্লোথ who created enough din all to attract the whole town. অকশনার কথাটার মানে হচ্ছে নিলামকারী। চিপ ক্লোথ মানে সস্তার জামা, মানে সস্তায় জামা কাপড় বিক্রি করে এমন একজন বিক্রেতা ছিল, যে কিনা সারাদিনে ডিন মানে হাঁকডাক, প্রচুর হইচই হাঁকডাক করে সারা শহরের লোককে ওখানে জড়ো করে দিতে পারত। Next to him in vociferousness came a vendor of fried groundnuts. নেক্সট টু হিম মানে আমাদের অ্যাস্ট্রোলজারের পাশেই ভসিফেরাসনেস মানে উচ্চস্বরে ডাক দিয়ে, মানে হাঁক দিয়ে বিক্রি করেন এমন একজন বিক্রেতা আসবেন। তিনি কি বিক্রি করেন? ফ্রাইড গ্রাউন্ড নাটস, মানে ভাজা চিনে বাদাম বিক্রি করেন।
হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে। ওয়্যার মানে হচ্ছে জিনিসপত্র। এখানে কোন জিনিস বিক্রি করছেন? আমাদের ভেন্ডর, মানে আমাদের যে চিনে বাদাম বিক্রেতা, বাদাম বিক্রি করছেন। তিনি তার বাদামকে প্রত্যেকদিন এক একটি নতুনত্ব নতুন নতুন অভিনব নামে ডাকেন। যেমন কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে। একদিন ডাকছে তার বাদামকে, লোকেকে ডাকার জন্য, কাস্টমার জড়ো করার জন্য বলছে বম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট ডেলি আমন্ড। দ্বিতীয় দিন ওই বাদামগুলোকে ডেলি আমন্ড বলছেন। অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি। এবং তৃতীয় দিন বলছে যে রাজাস ডেলিকেসি। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এবং এরকম বিভিন্ন নামে উনি প্রত্যেকদিন ওনার বাদামগুলোকে ডাকে আর বাদামগুলোর নাম দেন, এবং তাতে লোকজন ওখানে জড়ো হয়ে যায়। পিপল ফ্লক টু হিম। লোক ওখানে প্রচুর জড়ো হয়। A considerable portion of this crowd dallied before the astrologer too. Considerable portion of this crowd, এই যে জনতার ভিড়, সে সেই ভিড় কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজারের সামনেও খানিকটা জড়ো হয়। ড্যালিড মানে জড়ো হওয়া। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap. এখানে ট্রানজ্যাক্টেড মানে হচ্ছে লেনদেন। আমাদের অ্যাস্ট্রোলজার তার ব্যবসার কাজ করতেন কি করে? ওনার নিজস্ব কোনো লাইটের ব্যবস্থা করা ছিল না, তাই জন্য উনি গ্রাউন্ডনাট হিপ, মানে যেখানে চিনে বাদামের স্তূপ, হিপ মানে স্তূপ, যেখানে চিনে বাদামের স্তূপটা রাখা ছিল তার পাশেই একটা ফ্লেয়ার, মানে একটা ছোট মশাল বা ছোট শিখা জ্বলছিল। সেই শিখার আলোতেই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার তার ব্যবসার কাজটা করতেন। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. আমাদের অ্যাস্ট্রোলজার যে রাস্তায় বসতেন, মানে টাউন হল পার্কের যে ছোট রাস্তাটা, সে রাস্তায় হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, ওই জায়গায় একটা মায়াবী পরিস্থিতি বা মায়াবী রকম দেখতে হতো জায়গাটা। কেন? ওখানে বড় কারণ ছিল ইট ডিড নট হ্যাভ মিউনিসিপাল লাইটিং, মানে পৌরসভার আলোর ব্যবস্থা ওই রাস্তায় ছিল না। দ্য প্লেস ওয়াজ লিড আপ বাই দ্য শপ লাইটস। ওই জায়গার যা আলো, ওই রাস্তাটার পুরো আলোগুলো কিন্তু শুধুমাত্র দোকানের আলো থেকেই আসতো। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস। একটা কি দুটো দোকানে হয়তো শো শো শব্দ করা গ্যাসের সাহায্যে জ্বলে এমন বাতি জ্বলতো। অ্যান্ড সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস। কিছু কিছু দোকানে কিন্তু আবার খুঁটির মধ্যে কেবলমাত্র মশাল লাগানো থাকতো। সাম ওয়ার লিড আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। কোনো কোনো দোকানে হয়তো মৃদু পুরনো সাইকেলের আলোয় জ্বলছে, এরকম মৃদু আলো দেখা যেত। And one or two, like the astrologers, managed without lights of their own. আবার একজন দুজন এমনও ছিলেন যারা অ্যাস্ট্রোলজারের মতোই, তাদের কোনো নিজস্ব লাইটের ব্যবস্থা ছিল না, তারা ম্যানেজ করে নিতেন। It was a bewildering crisscross of light rays and moving shadow. ক্রিস মানে ক্রিস মানে যখন জিগজ্যাগ হয়ে এরকম এরকম কনস্ট্যান্টলি আসতে থাকে, তাকে ক্রিস বলা হয়। বিউইল্ডারিং মানে ধাঁধালো, যেটা চোখ ধাঁধিয়ে যায়, অবাক করে দেয়। তো ওই পুরো রাস্তায় যেন এরকম চোখ ধাঁধানো তৈরি হতো। কিসের দ্বারা? লাইট রেজ, মানে বিভিন্ন দোকান থেকে আলো পড়ছে এবং মাঝখান থেকে লোকজন হেঁটে যাচ্ছে, ফলে সেই চলমান ছায়া এবং সেই দোকান থেকে আসা আলোগুলো সবকিছু মিলিয়ে যেন কেমন একটা আলো আঁধারি পরিবেশ তৈরি করতো ওখানে। খানিকটা এরকম দেখতে ছিল যেখানে আমাদের অ্যাস্ট্রোলজার বসছেন। যেমন রাস্তাটা অন্ধকার এবং কেবলমাত্র দোকানের আলোগুলো থেকে আলো আসছে, যেখানে কিছু কিছু শো শো শব্দ করা গ্যাসের আলোতে জ্বলা লাইট রয়েছে, কোথাও কোথাও মশালের আলো জ্বলছে, কোথাও কোথাও আবার পুরোনো সাইকেলের বাতি মৃদু আলোতে আলোকিত। আর পুরো রাস্তাটা অন্ধকারের মধ্যে মাঝে মাঝে এরকম আলো আসছে, আর লোকজন রাস্তার মাঝখান থেকে হেঁটে যাচ্ছে বলে তাদের চলমান ছায়া বলছে। তো খানিকটা এরকম দেখতে ছিল। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল।
আমাদের অ্যাস্ট্রোলজারের পেশার জন্য কিন্তু এই রকম আলো আঁধারি পরিবেশ বেশ ভালো। For the simple reason that he had not the least intended to be an astrologer when he began his life. কারণ আমাদের অ্যাস্ট্রোলজারের পেশার জন্য এটা ভালো? কারণটা খুব সাধারণ, সিম্পল রিজন। আমাদের অ্যাস্ট্রোলজার কিন্তু আগে যখন তিনি তার জীবন শুরু করেন, তখন কিন্তু অ্যাস্ট্রোলজার হওয়ার তার কোনো মানে জ্যোতিষী হওয়ার কিন্তু তার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য ছিল না। And he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. আর এমনকি যে তার নিজের জীবনে পরমুহূর্তে কি হতে চলেছে সেটাও তিনি জানেন না, বা অন্যদের জীবনে কি আগামী হতে চলেছে সেটাও তিনি জানেন না। এর থেকে আমাদের পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আমাদের অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী কিন্তু আসলে ভণ্ড জ্যোতিষী, মানে তিনি জ্যোতিষবিদ্যা সম্পর্কে কিছুই জানেন না। He was as much a stranger to the stars as were his innocent customers। আমাদের অ্যাস্ট্রোলজার কিন্তু স্ট্রেঞ্জার, মানে ততটাই অচেনা অতিথি ওই গ্রহ নক্ষত্রদের কাছে যতটা কিনা তার কাস্টমাররা। মানে তার কাস্টমাররা গ্রহ নক্ষত্রের সম্পর্কে, জ্যোতিষবিদ্যা সম্পর্কে কিছু জানে না, আমাদের অ্যাস্ট্রোলজারও জানেন না। Yet he said things which pleased and astonished everyone। কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার এমন কিছু বলে, মানে তার খদ্দেরদের এমন কিছু বলে যাতে কিন্তু খদ্দেররা প্লিজড, খুশি হয়ে যান, এবং কখনো কখনো অ্যাস্টনিশড, অবাকও হয়ে যান। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গ্রেস ওয়ার্ক। আর এই পুরো ব্যাপারটাই যে উনি খদ্দেরকে খুশি করার মতন বা অবাক করার মতো কিছু বলতে পারেন, তো এই পুরো ব্যাপারটাই আসে কোথা থেকে? স্টাডি, প্র্যাকটিস আর শ্রিউড গেস ওয়ার্ক থেকে। স্টাডি মানে অধ্যয়ন করা, প্র্যাকটিস মানে অনুশীলন করা, বারে বারে প্র্যাকটিস করতে করতে ওনার হ্যাবিট হয়ে গেছে, উনি শিখে গেছেন, এক্সপিরিয়েন্স চলে এসছে। শ্রিউড গেস ওয়ার্ক মানে ওই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু ওনার চতুরভাবে অনুমান করার শক্তিও চলে এসেছে। শ্রিউড মানে চতুর, চালাক, চালাকি। তো এই স্টাডি, প্র্যাকটিস আর শ্রিউড গেস ওয়ার্কের মাধ্যমে কিন্তু উনি ওনার কাস্টমারদের খুশি করতেন। অল দ্য সেম, ইট ওয়াজ as much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of the day। বলছে যাই হোক না কেন, আমাদের এই অ্যাস্ট্রোলজার যিনি যিনি কিনা আসলে ভণ্ড জ্যোতিষী, কিন্তু তিনি যখন, তারও কিন্তু পরিশ্রম করেই উপার্জন করতে হয়। অন্য কোনো যে কোনো সৎ ব্যক্তির মতো তারও লেবার, পরিশ্রম করেই উপার্জন করতে হয়, তা আমরা জানলাম। স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক এর মাধ্যমেই কিন্তু উনি খদ্দেরদের খুশি করতে পারেন, তবেই কিন্তু উনি আহ উপার্জন করতে পারছেন। তাই জন্যই দিনের শেষে দ্য ওয়েজ, যে মজুরিটা উনি ওনার বাড়িতে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু ওনার প্রাপ্য। আজকে আমরা এই পর্যন্ত পড়ব, বাকি গল্পটি আমরা পরের ভিডিওতে পড়ব। থ্যাংক ইউ।